যেমন ব্যক্তিত্ব তেমনই মনের খিদে, যেমন সুরসিক তেমনই অভিনয় ক্ষমতা। রাস্তার চায়ের দোকান থেকে বিভিন্ন দূতাবাসের সাহেব সুবোদের আড্ডাতেও চুম্বকের মতো টেনে রাখতেন সব্বাইকে। রুচিশীল আড্ডা, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সঙ্গে বিরাট আভিজাত্য, এই সব কিছুর সঙ্গে আদ্যন্ত বাঙালি পোশাকে কেতাদুরস্ত এই মানুষটাই সকলের মধ্যমণি। আর এই গুণের জন্যই নিজের দুঃখের কথা কখনো কাউকে না বলে, এমনকি কাউকে তেল না দিয়েও কলকাতার শেরিফ হয়েছিলেন তিনি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বসন্ত চৌধুরী সম্পর্কে একই বললেন উত্তম কুমার। আর এই সাংঘাতিক প্রশ্নের জবাব পেতে চ্যানেলটা ঝট করে সাবস্ক্রাইব করে সিনেমা পাড়ার অজানা সত্য নিয়ে একটা ভিডিও যাতে তোমার বাদ না যায়, তাই বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকো বন্ধু। ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছেটা থাকলেও, স্কুল কলেজে নামমাত্র অভিনয় করলেও বাড়িতে ছিল না সংস্কৃতির পরিবেশ। অথচ সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে বিএ পাশ করার পর অভিনয়টাই বেছে নিলেন প্রফেশন হিসাবে। গ্র্যাজুয়েশনের পর এক কাপড়ে দুটো শার্ট আর দুটো প্যান্ট কাঁধে নিয়ে একটা ব্যাগ ঝুলিয়ে 22 বছর বয়সে 22 টাকা দিয়ে টিকিট কেটে বম্বে মেলের থার্ড ক্লাস চেপে নাগপুর থেকে চলে এলেন কলকাতায়। না ছিল তেমন কোনো যোগাযোগ, না ছিল মালদার আত্মীয় স্বজন। এক ঘনিষ্ঠ বন্ধুর কর্মস্থলের ল্যাবরেটরির এক কোনায় পাতা টেবিলের ওপরে শুয়েই কোনো রকমে রাতটা কাটিয়ে দিতেন। খেতেন বাইরের পাইস হোটেলে একেবারে পাই পয়সা গুনে। দিনভর অভিনয়ের জন্য স্টুডিও পাড়ায় প্রযোজক পরিচালকদের কাছে চলত তার হত্যে দেওয়া। দিনের পর দিন শুধুমাত্র একটা সুযোগের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়ানো অন্য ছেলে মেয়েদের মতো টেড়ামেকা কথা কিন্তু তাকে শুনতে হয়নি। তার কারণ বনেদি সৌন্দর্য, অপূর্ব কণ্ঠস্বর আর আভিজাত্য। তার সত্ত্বেও টানা 1 বছর হন্যে হয়ে ঘুরবার পর কলকাতাই হয়ে উঠল তার পেশা এবং প্যাশনের একমাত্র ঠিকানা। চাইলেই কিন্তু উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি সাহিত্যিক হিসাবেও অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারতেন। তা না হয়ে তিনি হয়ে উঠলেন অভিনেতা। বাংলা সিনেমায় সেই সময় তরুণ নায়কদের আকাল চলছে। উত্তম কুমার কয়েকটা ছবিতে অভিনয় করলেও হালে পানি পাচ্ছেন না। জহর গাঙ্গুলি আর ধীরাজ ভট্টাচার্যের বয়স বেড়ে গেছে। অসিত বরণ, রবীন মজুমদার তো প্রায় টপকাতে চললেন তারুণ্যের কোটা। বিকাশ রায় নায়ক হচ্ছেন বটে, কিন্তু তার রোম্যান্টিকতা দর্শকদের মন আর কিছুতেই ভরাতে পারছে না। ঠিক এই সময় ধূমকেতুর মতোই মহাপ্রস্থানের পথে ছবিতে বসন্ত চৌধুরীকে দেখে একেবারে চমকে উঠলেন দর্শকরা। একদিকে বসন্ত চৌধুরীর তুলনাহীন অভিজাত চেহারা, আপেলের মতো গায়ের রং, অন্যদিকে দেবী মুখার্জির পরে এই গোল্ডেন ভয়েস বাংলা সিনেমায় আর কারোর শোনা যায়নি। তাকে দেখলেই মনে হয় তিনি কোনো জমিদার বংশের ছেলে, কারণ সাধারণ বাড়ির ছেলেদের মধ্যে এই আভিজাত্য কখনোই পাওয়া যায় না। অদ্ভুত একটা মানুষ বসন্ত চৌধুরী। তার প্রথম ছবি মহাপ্রস্থানের পথে। মাত্র এই একটা ছবিতে অভিনয় করেই বসন্ত চৌধুরী আর অরুন্ধতী মুখার্জির জুটি হয়ে উঠল মেড ফর ইচ আদার। প্রথম ছবিতেই যে সাবলীলতা পর্দায় ধরা পড়ল, সেই সাবলীলতাই এক্সপোজ করলেন রিপোর্টারদের সামনে। সবেমাত্র একটা ছবি করে প্রেসের লোকেদের সামনে এই রকম সাবলীলভাবে দাঁড়ানো বাংলায় কারোর মধ্যে তখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবং প্রথম দিনেই তিনি প্রমাণ করে দিলেন যে নতুন নায়ক হলেও তিনি কিন্তু একদিনের রাজা সাজতে আসেননি। অপরাজিত মহারাজার মতোই রাজত্ব করবেন বাংলা ছবিতে, এবং অবশ্যই সেটা প্রমাণ করে দিলেন নিজের যোগ্যতায়। বসন্ত চৌধুরীর দ্বিতীয় ছবি নবীন যাত্রা। ছবিটা তেমন চলেনি, অন্তত মহাপ্রস্থানের পথের মতো নয়, কিন্তু তাকে বাঁচিয়ে দিল তার তৃতীয় ছবি ভগবান শ্রীচৈতন্য। উত্তম কুমারের সময় উত্তমের অনেক আগেই বসন্ত চৌধুরী তার নিজের গ্ল্যামারটা তৈরি করে ফেলেছিলেন, এবং সেই গ্ল্যামারের সঙ্গে মেশানো ছিল শ্রদ্ধা। উত্তম সুচিত্রা জুটি যখন বাংলা দর্শকদের কাছে একটা অপ্রতিরোধ্য আকর্ষণ, ঠিক সেই সময়ই কিন্তু বসন্ত চৌধুরীর গ্ল্যামার ছিল একদম এক্সেপশনাল। উত্তম কুমারের আকর্ষণের সঙ্গে মূল জিনিসটা ছিল তুমুল জনপ্রিয়তা। উত্তম কুমার যতটাই জনপ্রিয় ছিলেন, বসন্ত চৌধুরী ঠিক ততটাই শ্রদ্ধেয়।
অভিনেতার থেকেও উত্তম কুমার ছিলেন অনেক বড় স্টার। বসন্ত চৌধুরী ছিলেন একজন অভিজাত অভিনেতা, স্টার তো নয়। নতুন শিল্পীরা অভিনয়ে একটা সুযোগ পাওয়া মাত্রই হেভি ইনকাম আর হিউজ পাবলিসিটির ভাইব্রেশন শুনতে পান। শুরুতে কিংবা শেষে এই স্বভাবটা কিন্তু একটা দিনের জন্যেও তার ছিল না। যে লড়াই করে তাকে জায়গাটা তৈরি করতে হয়েছে, সেই কঠোর সংগ্রামের দিনের কথা তিনি কিন্তু কাউকে একটা দিনের জন্যেও মুখ ফুটে বলেননি। অনেক ঘোরাঘুরির পর রাধা ফিল্মসের মন্দির ছবিতে নায়ক হবার চান্স পেয়ে গেলেন। আর এই রাধা ফিল্মসের প্রধান উপদেষ্টা ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবকী কুমার বসু। মন্দির ছবিটা পরিচালক দেবকী কুমার বসুর ভাইপো চন্দ্রশেখর বসু পরিচালনা করলেন। বসন্ত চৌধুরীকে দেখা মাত্রই তার পছন্দ হয়ে গেল। এদিকে ৩০০ টাকা হাতে পেয়ে তরুণ বসন্ত চৌধুরীর যে কী আনন্দ তা বলে বোঝানো মুশকিল। কারণ 1938-39 সালে একজন নতুন অভিনেতার কাছে অ্যাডভান্স হিসাবে ৩০০ টাকার মূল্য সহজ কথা নয় কিন্তু। এরই মধ্যে নাগপুরে বসেই সেই সময়ে দেশের ১ নম্বর সিনেমা কোম্পানি নিউ থিয়েটার্সের একের পর এক হিন্দি আর বাংলা ছবি দেখে ফেলেছেন তিনি। এই সংস্থার ডিরেক্টর সৌরেন সেন তখন ছবি পরিচালনা করছেন কলকাতা এবং মুম্বাইতে। সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটা নিয়ে তৈরি করলেন হিন্দি ছবি সওদাগর। এই ছবির নায়ক হিসাবে ফাটাফাটি করা বাজার পেলেন অমিতাভ বচ্চন। টালিগঞ্জে বসন্ত চৌধুরী হন্যে হয়ে কড়া নাড়তে নাড়তেই একদিন হঠাৎ করেই অদ্ভুত একটা কারণে এই সৌরেনবাবুর চোখ আটকে গেল বসন্ত চৌধুরীর মুখের ওপর। তার কারণ এই ভদ্র, শিক্ষিত, সুদর্শন, উচ্চাভিলাষী এই যুবক বসন্ত চৌধুরী প্রথম দেখাতেই ধাক্কা দিয়েছিলেন বিখ্যাত পরিচালক সৌরেনবাবুকে। প্রথম দেখাতেই, প্রথম দিনেই বসন্তদাকে নিউ থিয়েটার্সের মহাপ্রস্থানের ছবির নায়ক হিসাবে সিলেক্ট করে ফেললেন স্বয়ং সৌরেনবাবু। উত্তম কুমার আর বসন্ত চৌধুরী সমসাময়িক মানুষ হলেও একই ছবিতে অভিনয়ের ব্যাপারে দুজনে দুজনকে প্রায় সময় এড়িয়ে চলতেন। যে ছবিতে দুজনে থাকতেন সেখানেও অত্যন্ত সন্তর্পণে অভিনয় করলেও দুজনে একসঙ্গে খুব বেশি ছবিতে কিন্তু অভিনয় করেননি। আমার হিসাব অনুযায়ী মোটামুটি 5টা ছবিতে নবীন যাত্রা, হারজিত, শঙ্কর নারায়ণ ব্যাংক, শঙ্খবেলা এবং যদি জানতেম এই ছবিগুলোতে অভিনয় করেছেন। শেষ ছবিটায় বসন্তদা একেবারে পালিশ করা ভিলেন চরিত্রের বাঁধাধরা ফর্মুলার বাইরে একটা অন্য ধরনের ইন্টারপ্রিটেশন দিয়ে দর্শক এবং সমালোচককে একেবারে স্টান্ট করে দিয়েছেন। কিন্তু একেবারে সমসাময়িক হয়েও এই রকম একজন ক্ষমতাশালী অভিনেতা উত্তম কুমারের সঙ্গে মাত্র 5খানা ছবিতে অভিনয় করলেন কেন? হ্যাঁ, এটা অবশ্যই লাখ টাকার প্রশ্ন। কোনো রকম ভ্যানতাড়া না করে বসন্তদা সরাসরি জানিয়েছিলেন একটা সময় তাকে আর উত্তম কুমারকে একসঙ্গে ছবিতে কাজ করার জন্য বহু ছবির অফার এসেছিল, কিন্তু বসন্তদা রাজি হননি। তার কারণ, যারা উত্তম কুমারকে ভালোবাসেন তাদের অনেকেই মনে করেন উত্তম কুমারকে ভয় পেতেন তিনি। উত্তম কুমারের সামনে দাঁড়াবার বা মুখোমুখি হওয়ার যোগ্যতাই নাকি বসন্ত চৌধুরীর ছিল না। আসলে উত্তম কুমারকে নয়, বসন্ত চৌধুরী ভয় পেতেন এক পেশে চিত্রনাট্যকে। তখন উত্তম সুচিত্রার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে সেই সময় একেবারে এক ধার থেকে ঝেঁটিয়ে সব প্রডিউসার ডিরেক্টরদের যে সমস্ত ছবির অফার আসত তার কাছে, তার প্রত্যেকটা চিত্রনাট্যই ছিল উত্তম কুমারকে এবং তারপরে অবশ্যই সুচিত্রা সেনকে ব্যাকআপ দিয়ে। এটা মেনে নিয়েই একেবারে সজ্ঞানে উত্তম কুমারের সঙ্গে সেই সব ছবিতে অনেকেই অভিনয় করলেও বসন্ত চৌধুরী কিন্তু ভুলেও সেই রাস্তাটা মাড়াননি। কিন্তু এই সব ছবির প্রযোজক পরিচালককে বলতে পারেননি যে চিত্রনাট্যকে পরিবর্তন করে, পরিমার্জন করে একটা ব্যালেন্স তৈরি করা হোক। কারণ তখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ভরা মার্কেট, তখনও পর্যন্ত তৈরি হয়নি বসন্ত চৌধুরীর জায়গা। প্রত্যেকটা প্রযোজক পরিচালক এভাবেই উত্তম কুমারকে বা সুচিত্রা সেনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর সেটার প্রধান কারণ কিন্তু তাদের কাঁধের ওপর ভর করেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং তাদেরকে বসন্ত চৌধুরীর মতো মানুষ বলবেন চিত্রনাট্যকে পরিমার্জন করো, ব্যালেন্স করো, এই কথাটা ভাবাই ভুল। এর মধ্যে উত্তম কুমারের পাল্লাটা যেসব ছবিতে অল্প বিস্তর ভারী সেখানে কিন্তু তিনি আপত্তি করেননি। আর সেই জন্যই হাতে গোনা কয়েকটা ছবিতে অভিনয় করেছেন, কারণ
তার নিজের ওপরে কনফিডেন্স এতখানিই ছিল, এই উত্তম কুমারের দিকে পাল্লা ভারী অল্প জেনেও এই অবস্থাতেই নিজের চরিত্রটাকে একেবারে টেনে বের করে এনেছেন পর্দায়, প্রমাণ করে দিয়েছেন উত্তম কুমারের মুখোমুখি দাঁড়াবার যথেষ্ট যোগ্যতা তার আছে। একটা উদাহরণ আমি দিই। বসন্তদা নিজেই জানিয়েছেন যে শঙ্খবেলা ছবির রোম্যান্টিক পোর্শনটা উত্তম কুমারের, কিন্তু বসন্তদা জানতেন তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে তাতে উত্তম কুমার হাজার চেষ্টা করলেও আমাকে মেরে বেরিয়ে যেতে কিছুতেই পারবেন না। আর এই ছবিতে বসন্তদা শুধু কল্পনা নয়, তিনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেটা শুধুমাত্র ইংরেজি ছবি দেখে। বিশেষ করে অপারেশন সম্পর্কে প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতাই তার ছিল না। তাই শঙ্খবেলা ছবির কাজটা অ্যাকসেপ্ট করবার পরে কলকাতার 3জন বিশিষ্ট ডাক্তারদের সঙ্গে নিজেই যোগাযোগ করেছিলেন। তাঁরা বসন্ত চৌধুরীকে অসম্ভব রকমের সহযোগিতা করেছেন। আর এই অপারেশন প্রসেসটা যে ঠিক কীভাবে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত তা একেবারে এই ডাক্তারদের সঙ্গে অপারেশন থিয়েটারে ঢুকে অবজার্ভ করে জিনিসটা আয়ত্ত করেছিলেন। অপারেশনের সময় সার্জেন্টদের যে স্মার্টনেস থাকে সেটা দূর থেকে তো আর আয়ত্ত করা যায় না। আর ওই স্মার্টনেসের জন্যই চরিত্রটা সমস্ত দর্শকের কাছে এত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। শুধু সেজেগুজে কস্টিউম পরে নয়, ডাক্তারদের সঙ্গে মিলেমিশে তাদের কাজ দেখে প্রত্যক্ষ অভিজ্ঞতা আর পাগলের মতো পরিশ্রমে সেটাকেই নিজের বডি ল্যাঙ্গুয়েজে মেলে ধরেছিলেন পর্দায়। শুধু নিজের কাজ নয়, পেশাগত প্রতিযোগিতাকে সরিয়ে ভেতরে এবং বাইরে বসন্ত চৌধুরী সত্যিকারের একজন বড় মাপের মানুষ। তাই জোর গলায় তিনি বলেছিলেন, এত বড় স্টার হয়েও আমি কখনো শুনিনি উত্তম কুমার কারোর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছেন। মধ্যবিত্তের মূল্যবোধ, সৌজন্যবোধ ওর মধ্যে অত্যন্ত প্রবলভাবে আছে এবং ওর মধ্যে একটা প্রচণ্ড সরলতা আছে যেটা অনেকটাই শিশুর মতো অকৃত্রিমতা আছে। মধ্যবিত্ত বাঙালির স্বভাবটাও ওর অভিনয়ের মধ্যে রয়েছে, যেটা একেবারে উজাড় করে দিয়েছে ছবির পর্দায়। আর সেই জন্যই ও মানুষের কাছে এত আদর পেয়েছে। বসন্ত চৌধুরী একবার একটা পার্টিতে অত্যন্ত একেবারে খুব কাছ থেকে উত্তম কুমারকে দেখে বলেছেন যে উত্তম কুমার আমার হাত থেকে সিগারেটটা নিলই না, কারণ কাছে দাঁড়িয়েছিলেন দীপচাঁদ কাঙ্করিয়া, বিখ্যাত প্রডিউসার এবং পরিবেশক। দীপচাঁদ বাবু বয়সে আমার থেকে অনেক বড়, উত্তমকে স্নেহ করেন। উত্তমের এই মধ্যবিত্ত মানসিকতাটা অত্যন্ত ভালো লাগলো। আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে ও পায়ে হাত দিয়ে প্রণাম করে, যেটা আমি কোনোদিন পারি না। বসন্তদা ঠিক নিজে উত্তমের একেবারে উল্টো। সেই জন্যই বসন্তদা কি বড় কি ছোট সবার সামনেই সিগারেট খান, কারণ তিনি নিজেই বলেছেন যে আসলে আমি তো বাংলাদেশের বাইরের মানুষ, সেটা অন্যরকম পরিবেশ। সেখানে মানুষকে শ্রদ্ধা জানানো হয় অন্তর থেকে, বাইরের কোনো আড়ম্বর দেখিয়ে নয়। আমি তো নিউ থিয়েটার্সের মিস্টার বিএন সরকারের সঙ্গেও সিগারেট খেয়েছি একেবারে প্রথম ছবি করতে এসেই। সবাই জানেন বিএন সরকার অত্যন্ত রাশভারী একজন মানুষ, কিন্তু বসন্ত চৌধুরী বলছেন মিস্টার সরকারকে আমি যতটা দেখেছি তাতে মনে হয়েছে উনি একজন ফাইন জেন্টলম্যান, অত্যন্ত উদারপন্থী মানুষ। শুধুমাত্র পোশাকের স্বাভাবিকতাই ছিল না, কর্তব্যে, দায়িত্বে, শৃঙ্খলায় বাঙালি হয়েও তিনি হয়ে উঠেছিলেন যথার্থই সাহেব। তাই বহু সিনেমার বহু লোভনীয় অফারকে সযত্নে দূরে সরিয়ে দিয়ে একের পর এক ছবি ছেড়ে দিয়ে বেছে বেছে কাজ করেছেন তিনি। যেমন পীযূষ বসু পরিচালিত অনুষ্টুপ ছন্দ, তরুণ মজুমদারের আলোর পিপাসা, বিজয় বসুর রাজা রামমোহন, হরিসাধন দাশগুপ্তের একই অঙ্গে এত রূপ, অগ্রগামীর শঙ্খবেলা, বিমল ভৌমিক এবং নারায়ণ চক্রবর্তীর দিবারাত্রির কাব্য। এই ছবিগুলোতে একটা অন্য মাত্রায় অভিনয় শুধু তাকে নয়, গোটা বাংলা ছবির কারিগর এবং দর্শকেরা অত্যন্ত গর্ববোধ করতে পারেন। অভিজাত চেহারা, সুন্দর মুখ আর সোনালী কণ্ঠস্বরের মতোই এই সব কিছুর বাইরে প্রফেশনাল রিলেশনশিপ এবং প্রফেশনের বাইরে তার ব্যক্তিগত জীবনের দিকে যদি তাকাই, অভিজাত চেহারা, সুন্দর মুখ আর সোনালী কণ্ঠস্বরের মতোই তিনি চেয়েছিলেন তাদের দাম্পত্য জীবনটাও সুন্দর হোক, লোক দেখানো নয়। তাই তিনি চাননি তার বাগদত্তা স্ত্রী অলকা চক্রবর্তী সিনেমাতে অভিনয় করুক।
সেই জন্যই সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমায় অপুর বন্ধু লীলার চরিত্রের শুটিং চলাকালীনই সত্যজিতের সঙ্গে তুমুল ঝামেলা করে বাগদত্তা অলকাকে ছিনিয়ে নিয়ে এলেন শুটিংয়ের সেট থেকে। তারপরেই সত্যজিৎ রায় অপরাজিত থেকে লীলা চরিত্রটা বাদ দিয়ে দিলেন তো বটেই, আর চিরকালের মতো তার শিল্পী তালিকা থেকে ছেঁটে দিলেন বসন্ত চৌধুরীর নাম। তার সত্ত্বেও স্ত্রীর অসংযত জীবনযাপনের জন্যই শেষ হয়ে গেল তাদের দাম্পত্য। 2 সন্তানকে স্ত্রী ছেড়ে দিলেও যথার্থ বাবা এবং মায়ের মতো বসন্ত চৌধুরী একাই যথার্থ অর্থেই গড়ে তুলেছিলেন সন্তানদের। এই সুন্দর বিচিত্র অমিত প্রতিভার অধিকারী 41 বছর ধরে 100-র বেশি বাংলা এবং হিন্দি ছবি, যেমন প্রকাশ, গুলমোহর, এক ডক্টর কি মৌতের মতো এই সমস্ত হিন্দি ছবিতে একেবারে 41 বছর ধরে অভিনয় করে 2000 সালের 20 জুন 72 বছর বয়সে চলে গেলেন। বসন্ত চৌধুরী নিঃসন্দেহে একজন বড় মাপের অভিনেতা, কিন্তু অভিনয় ছাড়াও জীবনের অন্যান্য ক্ষেত্রে তার ভূমিকাগুলো তার আভিজাত্যের মতোই আচরণীয়, এবং অভিনয়ের থেকেও অনেক ক্ষেত্রেই এই সব কাজগুলোতে তার উৎসাহ অত্যন্ত বেশি। অত্যন্ত ভালো আবৃত্তি করতে পারতেন, আর তার আবৃত্তি করার মধ্যে ছিল এক ধরনের মুগ্ধতা। নাটকীয়তা আরোপ না করেও যে আবৃত্তি করা যায়, যখন শম্ভু মিত্র একেবারে চূড়ান্ত জায়গায় অবস্থা করছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি সেটা প্রমাণ করে দিলেন। প্রাচীন মুদ্রা এবং কাশ্মীরি ও পারস্যের শাল সংগ্রহ এবং সেই সঙ্গে গবেষণামূলক বিভিন্ন কাজের জন্য তিনি একেবারে নিজেকে ঢেলে দিয়েছিলেন। আর্থিক লাভ হয়নি বা হবে না জেনেও বরং উল্টে ক্ষতি হয়েছে, কারণ এইসবের জন্য বহু ছবির শুটিং ডেট ক্যান্সেল করে প্রাণের টানে ছুটে গেছেন কলকাতা থেকে বহু দূরে বিভিন্ন জায়গায় শিল্পের শিকড়ের সন্ধানে। বসন্ত চৌধুরী স্টার নন ঠিকই, মহানায়কও নন, মহামানবও নন। তিনি অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও জন্মভিটে এবং জন্মভূমিকে ছেড়ে সুদূর কলকাতা এসে এই ভদ্র, শিক্ষিত, সুদর্শন, উচ্চাভিলাষী এই মানুষটা পরিশ্রম, অধ্যবসায়, বৈচিত্র্যপূর্ণ সংযত জীবনযাপন, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, বিচিত্র জীবনভাবনা, মার্জিত রুচি দিয়ে পেশা এবং নেশায় আভিজাত্যের বনেদিয়ানা তৈরি করে বাংলা ছবিতে নিজের নামটা খোদাই করে গেছেন একেবারে সোনার অক্ষরে। আর এই জন্যই তার সময়ের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার তার সম্পর্কে বলেছিলেন, আমি তো রামমোহন ছবিটা দেখেছি, বসন্ত তার অ্যাক্টিং দারুণ। বইয়ের পাতায় রামমোহনের যে ছবি দেখেছি, তার সম্পর্কে যা পড়েছি, বসন্ত যেন হুবহু সেখান থেকেই উঠে এসেছে। আমিও এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না। আমার চেহারা, আমার রোম্যান্টিক ইমেজ তাতে বাদ সারত। আমি যদি ওর মতো ভয়েস, ওই রকম অ্যারিস্টোক্র্যাট চেহারা পেতাম, তাহলে অনেক কিছু করে ফেলতে পারতাম। ভগবান তো আমাকে ওখানেই মেরে দিয়েছেন। কেমন লাগলো অবশ্যই জানাবে তোমার মতামত, লাইক, শেয়ার, কমেন্ট করে। অবশ্যই সববার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। জীবনটা যেন অবশ্যই বসন্ত চৌধুরীর মতো সুন্দর হয়। সববার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।